বাংলাদেশের ব্যাপারে আরও একটু হয়তো ভয়ঙ্কর ভারত প্রতিবেশী। এই দেশ প্রেম যা মুখে যে উচ্চারণ করেছে, তার সততা, তার ধর্ম নিরপেক্ষতা, তার ধর্মভীরতা, তার বক্তব্য, তার অসাধারণ জ্ঞান প্রতিভা, এইটা ছেলের যদি ভবিষ্যতে আল্লাহ বাঁচে তাহলে নিশ্চিত আসতে যেতে, তো স্ত্রীকে সরিয়ে দেওয়াটা তারা বাঞ্ছনীয় বলছে। তো সরিয়ে দেওয়া ডেফিনেট একটা পরীক্ষা, এটা বিচ্ছিন্ন ঘটনা না। তো সেই তাকে হত্যার পিছনে বহির্দেশে হাত ছিল, এর মধ্যে আমার বিন্দুমাত্র আমার সন্দেহ নাই, এবং ভিতরে হাত ছিল। কারা ছিল এটার মধ্যে সেটা আমি জানি না, এটা তদন্তের ব্যাপার। সেই জন্য আমি মতামত যেটা বলছে সেটা সম্পূর্ণ উড়িয়ে দিই না, আমি পুরোপুরি আমি হচ্ছে এটা সমর্থনও করি না পুরোপুরি। আর সরকার পক্ষে যে আমাদের প্রতিনিধি বক্তব্য, সেটা আমি মনে করছি সঠিক হয়নি। সে এটা সরাসরি পুরোপুরি বাঞ্ছন না করে দিয়ে বাতিনকে বলা উচিত ছিল আমরা এটা তুলে দেখতে পারি তার বক্তব্যখানি সঠিক। আমাদের শরীফ ওসমান হাদি হঠাৎ ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন একটা বক্তব্যে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি হাদিকে কারা হত্যা করেছে জানিয়ে দেব। এটা নিয়ে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক পাড়ায় অনেক আলোচনা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে যে পরাজিত একজন নেত্রী কি বললো তা নিয়ে বাংলাদেশ সরকার মাথা ঘামাবে না। আপনার মতামত কি? না, আপনি একটু অ্যাড করি, শুধু তাই না, মমতা ব্যানার্জি আরেকটু বলেছেন, অমিত শাহের নামটা নিয়ে এসছেন উনি, যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন। আমি বাংলাদেশের পক্ষ থেকে অফিসিয়াল যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তার সাথে একমত পোষণ করছি না। আমি আবার সম্পূর্ণ মত পোষণ করছি না। আমি বক্তব্য দুটা ভাগে দেখি, একটা সত্য হতে পারে, এটা হতে সে সঠিক নাও হতে পারে। বক্তব্যটা মমতা ব্যানার্জি সঠিক হতে পারে এই কারণে, আমি ভিতরের খবর তো জানি না, আমার অ্যাসেসমেন্ট থেকে বলছি। সঠিক হতো এই কারণে যে অনেক কিছু কিন্তু কথাবার্তা হয়, আনঅফিসিয়াল টেলিফোনে কথাবার্তা হয়, যেগুলো যখন ক্ষমতা থাকে কিন্তু বাইরে প্রকাশ পায় না। সেই সুবাদে মহতমে যেটা হইতেছে অভিযোগ করেছেন, এটা সত্য হতেই পারে। কারণ ভারতের একটা স্বার্থ ছিল আমাদের হাদির হত্যার পিছনে। কারণ আপনারা যদি দেখেন, সমস্ত দেশ মানে জেনেছি, একটা 30 বছরের একটা বাচ্চা ছেলে, তার যে বক্তব্য, প্রত্যেকটা বক্তব্য শোনার চেষ্টা করেছি আমি তার বক্তব্য, তার ভিডিও। সে মাদ্রাসায় প্রশিক্ষণের একটা ছেলে, পরবর্তীতে সে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করলো, শিক্ষিত হলো। তার বাবা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, এবং সেই ছেলেটা ধর্মে শিক্ষিত হয়ে পরবর্তীতে উচ্চশিক্ষা পেয়ে তার যে অসাধারণ তার জ্ঞান, দেখেন সে মাদ্রাসা শিক্ষিত রবীন্দ্রনাথের, নজরুলের কাব্য কবিতা মুখস্থ, তার নাটকও করেছে সে, এবং তার যে বিভিন্ন বিষয়ের উপরে তার যে অসাধারণ তার জ্ঞান, আমি বাকরুদ্ধ হয়ে গেছি। একটা বয়স্ক লোকের মধ্যে তথাকথিত শিক্ষিত, আপনার উচ্চশিক্ষা শিক্ষিত ইউনিভার্সিটি, তাদের কাছে জ্ঞান নাই। একটা ছেলে, আমি মনে করি এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ নিজ হাতে তাকে জ্ঞান দিচ্ছে। এবং তার যে দেশপ্রেম, একটা কথা শুধু মনে করে দিই আপনাকে, ও যে কথাটা বললো একদিন, আমি মাঝে মধ্যে ভাবি, আমি মিছিলে নেতৃত্ব দিচ্ছি দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য, বৈষম্য দূর করার জন্য, হাসতে হাসতে গুলি খেলাম, গুলি খেয়ে আমি মারা গেলাম, আমি খুশি হলাম, শাহাদত বরণ করে দেশের অধিকার জন্য। যেই ছেলেটা এই কথা বলতে পারে, এবং তাই হলো, সেই ছেলেটা যে পরবর্তী যদি জাতীয় পর্যায়ে নেতৃত্ব পেত, তাহলে সে কি করতে পারত, এটা আনিকে আজ করতে পারে। এবং সেই জন্য আমার মনে হয় ভারতের একটা ভয় ছিল তাকে নিয়ে, তাকে সরিয়ে দেওয়ার এটাই কারণ ছিল মনে হয়। এবং তার হাতও থাকতে পারে, নিশ্চয়ই থাকতে পারে, ভিতরে যারা তাকে শঙ্কিত ছিল তাকে নিয়ে সেই নেতৃত্বে আসে। যেমন আজকে যখন আমি কোনো পার্টি করি না, আপনি জানেন, কোনো পক্ষ থেকে আমি সত্য কথা সত্য তুলেছি, যেই পার্টি হোক, আজকে দু একটা যারা ইয়াং যারা হইতেছে বর্তমান প্রজন্মের, আবুল হাসনাত আবদুল্লাহ বা এরকম আছে পাটওয়ারি, এরকম তারা অন্য বিএনপির না, বিএনপির কিছু আছে যারা সত্য কথা যারা বলে আর কি, এই ধরনের লোকজন যে কথাবার্তা বলে তা অনুপ্রাণিত হই আমরা বয়স্ক লোকে। এরা হচ্ছে সে শঙ্কার কারণ, যারা হয়তো রাজনীতি করে ব্যবসার কারণে ক্ষমতা থাকার জন্য, এবং বর্ডারের উপরে দেশের বাইরে যারা যাতে আমাদের শঙ্কার। কারণ আপনি খেয়াল করে ইতিহাস যদি আপনি পর্যালোচনা করছেন, সব দেশে, বিশেষ করে এই যে উন্নতশীল দেশগুলিতে, যখন একটা নেতৃত্ব দাঁড়িয়ে যায়, চেষ্টা করে, যারা দেশপ্রেমে উদ্ভূত হয়ে
দেশকে নেতৃত্ব দেওয়ার দুর্নীতির বিরুদ্ধে, তারা দেশের উন্নয়নের জন্য, এবং তৃতীয় বিশ্বের একটা মুখপাত্র যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তাকে শহীদ, এটা একটা অন্য কারণ ছিল। তখন তারা শঙ্কিত হয়ে যায়, তাদের হাত থেকে নেতৃত্ব নিয়ে যায় আচ্ছা তৃতীয় বিশ্বের একটা লোক, তারা কখনো চাইবে না। এবং বাংলাদেশের ব্যাপারে আরও একটু হয়তো ভয়ঙ্কর, ভারত প্রতিবেশী। এই দেশ প্রেম যা মুখে যে উচ্চারণ করেছে, তার সততা, তার ধর্ম নিরপেক্ষতা, তার ধর্মভীরতা, তার বক্তব্য, তার অসাধারণ জ্ঞান প্রতিভা, এইটা ছেলের যদি ভবিষ্যতে আল্লাহ বাঁচে তাহলে নিশ্চিত আসতে যেতে, তো সেকে সরিয়ে দেওয়াটা তারা বাঞ্ছনীয় বলছে। তো সরিয়ে দেওয়া ডেফিনেট একটা পরীক্ষা, ছিল বিচ্ছিন্ন ঘটনা না। তো সেই তাকে হত্যার পিছনে বহির্দেশে হাত ছিল, এর মধ্যে আমার বিন্দুমাত্র আমার সন্দেহ নাই, এবং ভিতরে হাত ছিল। কারা ছিল এটার মধ্যে সেটা আমি জানি না, এটা তদন্তের ব্যাপার। সেই জন্য আমি মতামত যেটা বলছে সেটা সম্পূর্ণ উড়িয়ে দিই না, আমি পুরোপুরি আমি হচ্ছে এটা সমর্থনও করি না পুরোপুরি। আর সরকার পক্ষে যে আমাদের প্রতিনিধি বক্তব্য, সেটা আমি মনে করছি সঠিক হয়নি। সে এটা সরাসরি পুরোপুরি বাঞ্ছান না করে দিয়ে বাতিনাকে বলা উচিত ছিল আমরা এটা তুলে দেখতে পারি তার বক্তব্যখানি সত্যি। আমরা মাথা ঘাবে না যে পরাজিত একজন নেত্রী কী বলল, এটা একভাবে এটা প্রকাশ পায় যে বর্তমান যে নেতৃত্ব সরকার, তাদের পুরোপুরি তাদের পক্ষে বর্তমান সরকার, তারা খারাপ বলুক ভালো বলুক, এইটা আমার মনে হয় বাঞ্ছনীয় না, এই কথা তার বলা উচিত ছিল না আমি মনে করি। তো সেহেতু বয়স কম বলে ফেলেছে, একটু চিন্তা ভাবনা করে কথাটা বলা উচিত ছিল। এটা ভালো একটা আপনার মেসেজ পাঠায় না মানুষের কাছে, কারো কাছে, এটা আমার মনে হয় ঠিক হয়নি কাজটা তার। আমি আপনাকে অনেক দীর্ঘ সময় আলোচনা করেছি, আমার সবটুকু বক্তব্য আপনার মানুষ শুনতে পাবে কি জানি না। তো যতটুকু শুনে আমার বক্তব্যে যদি ভুল থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি কোনো দেশবাসী কোনো কাজে আসে, মানুষের কাজে, দেশের কল্যাণের জন্য বর্তমান সঙ্গে, আমি তাহলে কৃতার্থ হইব। সবাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এবং বিশেষ করে চেঞ্জকে ধন্যবাদ আমাকে সুযোগ করে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে।
আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। change tv.press এক ফোঁটা হলুদ নেই।